তোমরা খেয়াল করেছো যে 21 নাম্বার 20 পর্যন্ত আমরা আগে সলিউশন করেছিলাম। 21 নম্বরের যে প্রশ্নটি, সেই প্রশ্নটি ছিল এরকম যে 11.12 এটা একটা অক্টাল নাম্বার সিস্টেমের সংখ্যা, এটিকে ডেসিমেলে রূপান্তর করলে কত হবে সেরকম একটি প্রশ্ন ছিল। তো তোমরা খেয়াল করবা যে এই ধরনের সংখ্যা যখন থাকে তখন আমরা সাধারণত সরলের নিয়মে করে থাকি, এবং সেই সরলের নিয়মে এটি যখন করি তখন আমাদেরকে জাস্ট অঙ্কটি তুলতে হয়, এবং যেহেতু অক্টাল থেকে আমাকে ডেসিমেলে যেতে হবে তাহলে প্রত্যেকটি সংখ্যাকে, অক্টালের বেজ হচ্ছে 8, সেই 8 দিয়ে গুণ করতে হবে। কিন্তু পূর্ণ সংখ্যার ক্ষেত্রে গুণ করার ক্ষেত্রে বিষয়টি তোমরা জানো যে এখানে পাওয়ার গুলো হবে 0, 1, কিন্তু যখনই পয়েন্ট সামথিং অর্থাৎ ফ্র্যাকশন বা ভগ্নাংশ থাকবে তখন কিন্তু সেখানে কিন্তু তোমার এই জিনিসগুলো ইনভার্স 1, ইনভার্স 2 এইভাবে তোমার মানগুলো লিখে নিতে হবে। লিখে নেওয়ার পর তোমরা সরলের নিয়মে নিজে নিজে করতে পারো। প্রেজেন্টেশনের জন্য আমি এখানে একটু অন্যভাবে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা খেয়াল করবে যে এই আমরা যদি এই দুটোকে আগে বিশ্লেষণ করি তাহলে এখানে তোমাদের এই দুটো আগে দেখে নিতে চাই। ইনভার্স 1 মানে হচ্ছে 1/8। তো 1 কে 1/8 দিয়ে যখন গুণ করবে, অর্থাৎ 1 টাকাকে মানে 8 ভাগের 1 ভাগ হচ্ছে 0.125, সেটুকু হবে। আবার এখানে দেখো, এখানে হচ্ছে ইনভার্স 2। ইনভার্স 2 মানে হচ্ছে 864, তো তাহলে 1/64 দিয়ে তোমাকে 2 কে গুণ করতে হবে। গুণ করলে তুমি পাও 0.03125 এরকম পাবা। ঠিক একই ভাবে যখন তুমি পাওয়ার 0 দিয়ে 1 দিয়ে গুণ করবা, তাহলে গুণ করবা তুমি কাকে? এই দেখো, এই 1 এর সাথে তুমি 8 টু দ্য পাওয়ার 0 গুণ করছো কিন্তু। ওকে, তাহলে তোমরা জানো 8 টু দ্য পাওয়ার 0 এর মান 1, 1 কে 1 গুণফল 1 হয়ে গেল। একই ভাবে তুমি এই 1 কে যখন নিয়ে আসছো তখন 1 গুণন 8 টু দ্য পাওয়ার 1 লিখতে হবে। এই যে পাওয়ারটা, সেই 1টা লিখতে হবে। লেখার পরে তুমি এখানে কিন্তু পেয়ে যাবে হচ্ছে 1 গুণন 8, তাহলে 8 থেকে 8। এখন তুমি পূর্ণ সংখ্যা হচ্ছে 8 এবং 1, তাহলে 9 হয়ে যাবে। আর ভগ্নাংশ সংখ্যাগুলো তুমি ঠিক সেইভাবে যোগ করে দিবে। সুতরাং আমি দেখাচ্ছি যে এখানে পূর্ণ সংখ্যা 9 হবে, আর এখানে তুমি যদি যোগ করো, অর্থাৎ যেহেতু হাতে কিছু থাকছে না এইভাবে লিখে দিতে পারো। এই যে এখানে দেখো 0, 3 2 5, 5 এর 1 6, তারপর 2 এর 2, 5 এর 5, এইভাবে তুমি লিখে দিতে পারো। তাহলে আশা করছি তোমরা ফলাফল কোনটি হবে সেটি এখান থেকে তোমরা দেখে বুঝে গেছো। হ্যাঁ, আশা করি তাহলে তোমরা বুঝে গেছো যে এখানে আমরা যেটা দেখেছিলাম তার সঠিক উত্তর হচ্ছে 9.15625, এটি হচ্ছে সঠিক উত্তর। এরপরে আমরা চলে যাব হচ্ছে 22 নম্বরের যে প্রশ্নটি আছে। তোমরা আমি একটু মৌলিক কথা বলে নিতে চাই, যে কথাটি আসলে উচিত কথা, এগুলো বলতেই হবে। দেখো, তোমরা অনেকেই খুব লো স্কোর তোমাদের এসেছে। সেটি কেন এসেছে? আমি যে আলোচনা করছি, যারা ধরো মৌলিক গেট অর্থাৎ এন্ড গেট, অর গেট, নট গেট চিনো, এবং সেগুলো থেকে বিভিন্ন রকম সমীকরণ তোমরা বাস্তবায়ন করতে পারো, তাহলে তাদের জন্য এই বিষয়টি সহজ। কিন্তু যদি মৌলিক গেটই আমি তোমাকে চেনাতে না পারি, তুমি যদি আমার ক্লাস দেখে না থাকো, তাহলে তো আমি তোমাকে এই বিষয়টি বোঝানো খুব কঠিন হয়ে যাবে। যাই হোক, আমি আশা করছি যে যদি এরকম কারো সমস্যা থাকে যে মৌলিক গেটগুলো সম্পর্কে তোমাদের কনসেপ্ট বা ধারণা এখনো পরিষ্কার হয়নি, তাহলে তোমরা নিজেরা একটু চেষ্টা করে সেই জায়গাটি ঠিক করে নিবে, কেমন? তাহলে চলো আমরা দেখি যে এইখানে যখন তোমার এ এবং বি, তুমি এটা হচ্ছে নর গেট, অর্থাৎ অর গেটের সাথে নট গেট যুক্ত হয়েছে, তাহলে এই ক্ষেত্রে তুমি যখন এ এবং বি কে যোগ করবা তখন এ প্লাস বি অর গেট এর অনুসারে হবে, আর নট গেট অনুসারে সেই টোটালটার উপর কিন্তু তোমাকে টান দিতে হবে, নট লিখতে হবে। তো একই রকম এ প্লাস বি হোল নোট যখন তুমি কমন ইনপুট দিবে তখন এখানে দুটো হোল নোট থেকে কিন্তু একটি হোল নোট থাকবে। আর এখানে তোমাদের আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে দুটো হোল নোট যখন পাশাপাশি থাকবে তখন যোগ হিসেবে থাকবে। ডিমর্গান ব্যবহার করে সেখানে এটা কিন্তু গুণ হয়ে যাবে, এবং দুইটা এ প্লাস বি হোল নোট মিলে একই রকম চলক থাকলে দুইটা মিলে কয়টা হবে? একটা হবে। সেই একটার উপর থেকে ডাবল নোট যখন উঠে যাবে তখন কিন্তু সেখানে থাকবে এ অর বি অথবা এ প্লাস বি। তাহলে আমি বলেছি যে অর গেট মানে এখানে যে গেট গুলো আছে সেই কোনটাকে নির্দেশ করে। তাহলে এখানে কিন্তু তোমাকে অবশ্যই খেয়াল করতে হবে যে প্রথমে তোমাকে এই সার্কিটটি কমপ্লিট করতে হবে সমীকরণ দাঁড় করিয়ে, তারপর সেই সমীকরণের সরলীকরণ যখন তুমি করবে তখন তুমি দেখবে যে শেষে গিয়ে তোমার এ অর বি থাকছে, তার মানে সেটা অর গেটকে সমর্থন করে বা অর গেটকে সাপোর্ট, অর গেটকে সেটা কিন্তু সাপোর্ট করে। তারপরে আমরা চলে যাব
এই জায়গাটিতে এখানে তোমরা খেয়াল করবে যে উপরের চিত্রের কোন গেটটি আউটপুট দেয়া আছে। এখানে তোমরা জানো যে এক্সক্লুসিভ গেট যেটি, সেই এক্সক্লুসিভ গেটের ক্ষেত্রে কিন্তু আমরা এ এবং বি দেখেছি। তাহলে এখানে তোমার নট গেট আছে, এন্ড গেট আছে এবং অর গেট আছে। তার মানে হচ্ছে যে এই সকল গেটগুলো যখন সব একসাথে থাকে তিনটি মৌলিক গেট, এবং সেটি যে গেটকে বাস্তবায়ন করে সেটি হচ্ছে বেসিক্যালি এক্স অর গেট, বা আমরা বলে থাকি হচ্ছে এক্সক্লুসিভ গেট, এক্সক্লুসিভ গেট। এরপর আমরা চলে যাব হচ্ছে যে এখানে এই ধরনের প্রশ্ন সহজ মনে হলেও একটু সতর্কতার সাথে আমাদেরকে উত্তর করতে হবে। সেখানে তোমরা খেয়াল করবে যে কোনটি সঠিক নয়। এইভাবে যখন প্রশ্ন করা হয়েছে তখন আমাদের খেয়াল করতে হবে যে ব্যক্তির সর্দি কাশি হলে ভয়েস রিকগনিশন বিঘ্ন করতে পারে। অর্থাৎ তুমি তোমার বাসায় ঢুকে প্লিজ ওপেন দ্য ডোর যেই প্যাটার্নে তুমি বলো, কিন্তু যদি তোমার সর্দি কাশি হয় তাহলে তো ঠিক ভয়েস বা সেই ধরনের ফ্রিকোয়েন্সিতে তোমার সাউন্ড যাবে না। হ্যাঁ, তাহলে কিন্তু এটা তোমাকে আইডেন্টিফাই করতে, তুমি যে এই বাসার মালিক সেটি তোমাকে আইডেন্টিফাই করতে সমস্যা হতে পারে। দ্বিতীয় যেটি দেখো, মাতৃত্ব নির্ধারণ এবং প্রবেশ নিয়ন্ত্রণের কাজে বায়োমেট্রিক্স প্রযুক্তি ব্যবহৃত হয়। আমরা হ্যাঁ জানি যে ডিএনএ শনাক্তকরণ, ডিএনএ এর মাধ্যমে শনাক্তকরণ, পিতৃত্ব মাতৃত্ব নির্ধারণকরণ, অপরাধী শনাক্তকরণ এবং প্রবেশ নিয়ন্ত্রণ বলতে হচ্ছে তুমি আঙুলের ছাপ দিয়ে বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, পুরো হাতের ছাপ দিয়ে অথবা চোখের রেটিনার বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে এইভাবে কিন্তু আমরা সঠিকভাবে জানি যে আমাদের বায়োমেট্রিক্স প্রযুক্তি ব্যবহার করতে হয়। কিন্তু জিন থেরাপির কথা যেটি বলা হয়েছে, জিন থেরাপিতে কিন্তু বায়োইনফরমেটিক্স তোমাকে সাহায্য করবে, এখানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ঠিক তোমাকে সহযোগিতা করবে না। সুতরাং এইখানে কিন্তু এই উত্তরটি ভুল দেয়া আছে, তাহলে এটি তোমাকে খেয়াল করতে হবে। আর তোমরা জানো যে হালকা ওজনের কম জ্বালানি চাহিদা সম্পন্ন গাড়ি তৈরির জন্য আমরা ন্যানো প্রযুক্তি ব্যবহার করছি। তাহলে এই চারটি বাক্যের মধ্যে আমরা দেখছি যে তৃতীয় যে বাক্যটি আছে সেটি আসলে ইচ্ছে করেই এখানে ভুল দেওয়া হয়েছে। এখানে বায়োইনফরমেটিক্স এর পরিবর্তে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কথাটি নিয়ে আসা হয়েছে। এরপরে আমরা চলে যাব হচ্ছে 25 এ। সেখানে তোমরা খেয়াল করবা এ বি সি তিনটি চলক আছে এবং প্রথম গেটে যখন এ এবং বি কে তুমি এন্ড গেটে এ এন্ড বি হিসেবে পাবা, বি এবং সি কে বি এন্ড সি পাবা। এই দুটোকে তুমি যখন একসাথে যোগ করবা তখন কিন্তু তুমি সেখানে এ বি প্লাস এ এন্ড বি প্লাস বি এন্ড সি পাবা। তো এখান থেকে তুমি যদি বি কমন নাও তাহলে থাকছে হচ্ছে বি প্লাস এ এন্ড সি, অথবা এটাকে সাজিয়ে তুমি লিখতে পারো সি এন্ড এ লিখতে পারো অথবা এ এন্ড সি লিখতে পারো। ওকে, তাহলে প্রথমটি কিন্তু সঠিক উত্তর। তারপরে তোমরা চলে যাবা, আমরা বলেছি যে ঠিক এই ছবিটি ব্যবহার করে যদি তুমি দেখো তোমার 2 নাম্বার যে গেট আছে সেই গেটটা এবং 3 নাম্বার গেট, এটার এখানে অন্য কোন গেট দিলে পরে এটার মান শূন্য হবে। তো তোমাদেরকে আমি এইভাবে বলে রাখছি, এটা করে দেখানোটা একটু সময় সাপেক্ষ ব্যাপার বা এখানে করাটা একটু অসুবিধাজনক, আলাদা ডিভাইস লাগবে। সেই জন্য আমি তোমাদের বলে দিচ্ছি যে তোমরা যদি সার্কিট অঙ্কন করার বিষয়টি শিখে থাকো তাহলে তোমরা এখানে তোমরা নর গেট 2 নাম্বার গেটে স্থাপন করো এবং শেষে হচ্ছে তোমরা 3 নাম্বার গেটে এন্ড গেট স্থাপন করো। পরে তোমরা ঠিক এইভাবে সাজিয়ে লিখবে। এখান থেকে প্রথম 1 এর আউটপুট লিখবে, তারপর 2 এর আউটপুট লিখবে, তারপর 3 এর আউটপুট লিখবে। গিয়ে দেখবে ওখানে যে সমীকরণটি তুমি পাবে এটা সরলীকরণ করবে। সরলীকরণ করলে এখানে তুমি যে জিনিসটি পেয়ে যাবা বি এন্ড বি নট পেয়ে যাবা। বি এন্ড বি নট মানে হচ্ছে 0। তার মানে হচ্ছে তোমার এ বি এ এবং সি সেটা নট থাকুক বা না থাকুক, যখনই তোমার বি এন্ড বি নট হয়ে যাবে সেখানে 0 হয়ে যাওয়ার কারণে এ এবং সি এর সাথে যখন তুমি এটা গুণ করবে তখন আলটিমেটলি কিন্তু সেটা 0 হয়ে যাবে। তাহলে আমি সরাসরি উত্তর বলে দিলাম তোমাদেরকে যে তোমরা যখন এই নর গেট এবং এন্ড গেট দিয়ে সেটি পরিবর্তন করবে তখন কিন্তু তোমরা দেখবে যে এর ফলাফলটা 0 চলে আসে। এরপরে 27 নম্বরে আমরা দেখবো হচ্ছে যে 17D, এই ধারটির পরবর্তী মান কত। তোমরা জানো যে এই 17D যখন আসলো তখন তুমি এমনিতে আইডিয়া করতে পারো যে এখানে কিন্তু হেক্সাডেসিমেল ব্যবহার করা হয়েছে। হেক্সাডেসিমেল যদি ব্যবহার করা হয় তাহলে আমার পরের ধারাটি কি হবে, অর্থাৎ 1 এর পরে 6, তার মানে হচ্ছে 1 এর পরে 7, তার মানে হচ্ছে মাঝখানে কিন্তু ডিফারেন্স হচ্ছে 6। তাহলে 7 এর পরে 8 9 10 11 12 13, এইভাবে আঙুল গুনে গুনে এই যে 8 9 10 11 12, আমি আবার দেখাচ্ছি 8 9 10 11 12,
13, তাহলে 13 হচ্ছে ডি। 13 পরে তুমি আবার আরো কত গুনবা, এই 13 পরে দেখো 14, 15, 16, 17, 18, 19। তাহলে এই 19 তোমার ডেসিমেল সংখ্যা হচ্ছে 19, কেমন? তো এই ডেসিমেল সংখ্যাটি যেটা 19, সেটার হেক্সাডেসিমেল মান তুমি 4 থেকে বের করে নিতে পারো। 4 থেকে যদি তুমি বের করে নাও তাহলে দেখবা যে স্বাভাবিক 19 এর হেক্সাডেসিমেল মান হচ্ছে 13, তাহলে 13 তুমি মার্ক করে দিতে পারবা সেইভাবে। অথবা তুমি 19 কে এখানে যদি তোমরা ভুল পথে যাও তাহলে এই জন্য তোমাদেরকে একটু ফাঁদে ফেলার জন্য এরকম 19 রাখা হয়েছে। আশা করি তোমরা ক্যালকুলেশন করবে যে 19 এর হেক্সাডেসিমেল নাম্বার কত, তাহলে তুমি 13 পেয়ে যাবে, সেইভাবে তুমি উত্তর করতে পারবা। কোনটির সমন্বয়ে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক গঠিত হয়, তাহলে এখানে তোমরা খেয়াল করবে যে তোমরা হয়তো সচরাচর নতুন বই যদি তোমরা পড়ে না থাকো তাহলে কিন্তু এই ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক এই ধরনের ডিভাইস, এই ধরনের নেটওয়ার্কিং ব্যবস্থার সাথে তোমাদের হয়তো পরিচয় হয়নি। যারা পড়েছো পেয়েছো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে প্যান হচ্ছে একেবারেই ব্যক্তিগতভাবে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ব্যক্তিগত পরিসরের ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, তার চেয়ে বড় হচ্ছে ক্যান অর্থাৎ ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। সেটি বিভিন্ন ইউনিভার্সিটিতে এই ধরনের নেটওয়ার্ক আছে, তোমরা জানো বড় বড় বিজনেস শপগুলোতে, এই ধরনের বড় বিজনেস মার্কেটগুলোতে এই ধরনের ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক বা মার্কেট এরিয়া নেটওয়ার্ক আছে, সেগুলো আসলে ল্যানের সমন্বয়ে তৈরি করা হয়। তাহলে আশা করি তোমরা সঠিক উত্তর বুঝে গেছো। পরের প্রশ্নে আমরা যাব, ন্যান্ড গেটের ব্যবহার করে অর গেট পেতে কয়টি ন্যান্ড গেট দরকার হবে? এটি গেটের সার্বজনীনতা থেকে দেওয়া হয়েছে। তোমরা জানো যে ন্যান্ড গেট এর ব্যবহার করে যখন আমরা অর গেট পেতে চাইবো তখন আমাদেরকে আসলে 3টি ন্যান্ড গেট দরকার হবে। 3টি ন্যান্ড গেটের মাধ্যমে কিন্তু আমরা প্রথমে আমরা এন্ড গেট পেয়ে যাব, কিন্তু 3টি ন্যান্ড গেট হলে পরে আমরা শেষ পর্যন্ত এই অর গেটটা বাস্তবায়ন করতে পারবো। তো আশা করছি তোমরা নিজেরা সেই ছবি এঁকে দেখে নিবে অথবা বই থেকে তোমরা মিলিয়ে দেখবে যে 3টা গেট কেন লাগছে, কিভাবে লাগছে। প্রথম দুটিতে এ একটি আলাদা কমন ইনপুট, বি একটি কমন ইনপুট, তারপরে এ এবং বি যে আউটপুট যেটা পাবা প্রথম দুটো গেট থেকে সেটা তৃতীয় গেটে দেওয়ার পরে তুমি কিন্তু এই অর গেটের যে ফলাফল সেটি তুমি পেয়ে যাবা। তারপরে আমরা দেখব যে এক্স নর যে গেট হলো একটি সমন্বিত অবস্থা যেখানে বিদ্যমান থাকে এন্ড অর এবং নট। তোমরা যদি সার্কিটে একবার অলরেডি জিনিসটি দেখেছো তো সেখান থেকেই আশা করি বুঝে গেছো যে এক্স অর বা এক্স নর গেট তৈরির জন্য তোমার 3টি মৌলিক গেটই কিন্তু আমাদের ব্যবহার করতে হয়, অর্থাৎ সবগুলো মৌলিক গেট ব্যবহার করেই কিন্তু আমরা এক্সক্লুসিভ গেট গুলো তৈরি করতে পারি। এইখানে আমি শুধু নিয়মটি বলবো, তোমরা নিজেরা সেটি করে দেখবে। তোমরা খেয়াল করবে যে 1010 এই সংখ্যাটি হচ্ছে ডেসিমেলে যদি যাও তুমি তাহলে দেখবা যে 8 আর 2 হচ্ছে বেসিক্যালি 10। তো ডেসিমেলে তো তুমি সরাসরি পেয়ে যাচ্ছ যে এখানে 10, সেটি যখন তুমি অক্টালে নিয়ে যাবা তখন অক্টালে নিয়ে গেলে সেটি 12 বেস কিন্তু 8 হবে। তাহলে এই দুটো হচ্ছে এখানে সঠিক উত্তর, কেমন? আর এটি তোমরা কিভাবে করবে, তোমরা হচ্ছে একটু আগে যেটা দেখিয়েছিলাম তোমাকে যে যখন তুমি বাইনারি থেকে ডেসিমেলে যাবে তখন 2 দিয়ে গুণ করে করবে, যখন তুমি অক্টালে যাবে তখন 8 দিয়ে গুণ করে কিন্তু তুমি এই ফলাফলগুলো এখানে পেয়ে যাবে। যাই হোক, তারপরে আমরা চলে আসলাম 32 তে ঠিক সেম এরকম একটি প্রবলেম, কিন্তু এখানে তোমাদের খেয়াল করার বিষয় হচ্ছে যে এখানে কিন্তু পেজ গুলো আলাদা আলাদা আছে, সেই জিনিসটা অবশ্যই তোমাদের খেয়াল করতে হবে। একটা হেক্সাডেসিমাল, একটা বাইনারি, একটা হচ্ছে অক্টাল। তাহলে তোমাদেরকে কিন্তু কি করতে হবে, এই সবগুলো সংখ্যা একটা, অর্থাৎ তুমি সবগুলো হেক্সাডেসিমালে নিয়ে যাও বা বাইনারিতে নিয়ে যাও, বাইনারিতে নিয়ে গিয়ে তারপর যোগ করে তুমি মূল যে সংখ্যাটি পাবে সেই সংখ্যাটি থেকে পরবর্তীতে তুমি এগুলো মিলিয়ে দেখবে যে তোমার ফলাফলে কোনটি আসে। তো তোমরা খেয়াল করবে যে এটা সঠিকভাবে করার পর তোমার হেক্সাডেসিমালে সেটা 13 হবে যোগফলটা, আর যখন তুমি বাইনারিতে প্রকাশ করবে তখন সেটা 10011 হবে। এইভাবে তোমরা এই অঙ্কটি মিলিয়ে নিবে। তাহলে মূল বিষয়টা হচ্ছে কি, এখানে তোমাকে এই একই পদ্ধতিতে নিয়ে তোমাকে মূল সংখ্যাটির যোগফল বের করে নিতে হবে, তারপরে তুমি সেখান থেকে, অর্থাৎ তুমি যদি হেক্সাডেসিমালে নাও তাও তুমি এখানে আসতে পারবে, এগুলো রূপান্তর করতে পারবে। তুমি যদি এটাকে বাইনারিতে নাও তাহলে কিন্তু তুমি রূপান্তর করে ফলাফল বের করতে পারবে, কোনটা কোনটা মিলে যায় সেগুলো তুমি সঠিক উত্তর বলবে। 33 প্রশ্নটি একটু সহজ আছে, তোমরা যদি টপোলজি আগে দেখে থাকো বা আমার আলোচনা শুনে থাকো আগের ভিডিওতে যেগুলো দিয়েছি ক্লাসে, সেখানে তোমরা দেখবা যে এখানে তোমার নিচের দিকে ট্রি টপোলজি আছে, তারপরে এটার ভেতরের দিকে ফাঁকা জায়গা আছে, সুতরাং চারপাশে রিং এর মতো করে কম্পিউটার গুলো সাজানো আছে রিং টপোলজি।
আর এটি ভেতরে সবগুলো কম্পিউটার পরস্পরের সাথে কানেক্টেড আছে, সুতরাং এটি মেশ টপোলজি। আর এই পাশে হচ্ছে বাস টপোলজি, মাঝখানে করিডোর, দুই পাশে তুমি দেখো কম্পিউটার গুলো বসানো আছে বাসের সিটের মতো। সুতরাং এখানে টপোলজি আছে, মেশ টপোলজি, রিং টপোলজি, ট্রি টপোলজি এবং বাস টপোলজি। সুতরাং বুঝতে পারছো মোট 4টি টপোলজি এখানে আছে। সঠিক পূর্ণরূপটি আমরা যদি বলতে চাই, মোস্ট সিগনিফিকেন্ট বিট এটি ঠিক আছে, এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইনফরমেশন কোড সেটি ঠিক আছে, প্রোটোকল অ্যাড্রেস ট্রান্সফরমার, আর হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়্যারলেস ওয়েব। এখানে খেয়াল করবা যে এই যে প্রোটোকল অ্যাড্রেস ট্রান্সফরমার, এই আসলে এটি বাকিগুলো সব ঠিক আছে, কিন্তু এই প্রোটোকল অ্যাড্রেস ট্রান্সফরমারটি এটি একটি ভুল অ্যাব্রিভিয়েশন এখানে দেওয়া হয়েছে। প্রথম দুটো অংশ প্রোটোকল এবং অ্যাড্রেস ঠিক আছে, কিন্তু ট্রান্সমিশনের জায়গায় ট্রান্সফরমারটি ব্যবহার করা হয়েছে। সুতরাং তোমরা সতর্কতার সাথে বই যখন পড়বে তখন এই ইলাবোরেশন গুলো খেয়াল করে পড়তে হবে। নিচের সমীকরণটি যখন আমরা সরলীকরণ করব, যখন আমরা প্রথমেই দেখলাম যে এটি একেবারে পুরোটার উপরে হোল নট সেট করা আছে, তখন আমরা ডিমর্গান ব্যবহার করতে পারি। তোমরা জানো যে ডিমর্গান ব্যবহার করতে হলে জাস্ট গুণ থাকলে সেটাকে যোগ করে দিতে হয়, তাহলে প্রথমে আমরা যোগ করে দিব। এইভাবে পরপর দুইবার যখন তুমি ডিমর্গান ব্যবহার করবে তখন তুমি ফলাফল হিসেবে পেয়ে যাবে a naught and c plus b naught and b and d naught। এই ফলাফলটি তুমি পেয়ে যাবে। তুমি এটি সরল করে দেখো। আশা করছি যে যদি কোনো একটা জিনিস তোমাদের জানা না থাকে, যেমন সরলীকরণটা হয়তো তোমরা দেখো নাই, এই অংশটা তোমরা আবার একটু আমার ইউটিউব চ্যানেল থেকে তোমরা দেখে নিতে পারো, বা ক্লাস যেখানে দিয়েছি পেজে সেখানে দেখে নিতে পারো। তারপর তোমরা এই সমস্যাগুলো এখনই সমাধান করবে, না হলে পরবর্তীতে আরো একটু কমপ্লিকেটেড ভাবে হয়তো এগুলো তোমাদের সামনে উপস্থাপন হবে, তখন তোমরা হয়তো একটু হতাশ হবে যে এগুলো তো আগেও ছিল, কেন সেগুলো আমরা সমাধান করলাম না, কেন জানলাম না। আশা করছি তোমরা সেই বিষয়গুলো মাথায় নিয়ে যে সমস্যাগুলো মনে করছো যে এই জিনিসগুলো পড়া হয়নি, দেখা হয়নি, সেগুলো তোমরা দেখে নিজেরা কভার করার চেষ্টা করবে। ডেটা কমিউনিকেশনের মাধ্যম হচ্ছে মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, তারপর হচ্ছে ইউটিপিস অর্থাৎ আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, সেটি আমরা বলতে চাচ্ছিলাম। তাহলে তোমরা জানো যে এখানে ডেটা কমিউনিকেশনের মাধ্যম তো আসলে এটা হচ্ছে তারযুক্ত মাধ্যম, আর বাকি দুটো হচ্ছে তারবিহীন মাধ্যম। সবগুলি আসলে ডেটা কমিউনিকেশনের মাধ্যম, তারযুক্ত তারবিহীন সবগুলো একসাথে করে দেওয়া হয়েছে। বায়োমেট্রিক সিস্টেমের শনাক্তকরণের বিবেচিত বায়োলজিক্যাল সিস্টেম হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, আইরিশ এবং কেস্ট্রোক। কেস্ট্রোকটা হচ্ছে যারা অনেকদিন ধরে ডিভাইস ব্যবহার করে দেখবে তাদের স্পিড অনেক বেশি থাকে, খুব চটপট আমরা টাইপ করতে চেষ্টা করি। এখন যারা নতুন করে ডিভাইস ব্যবহার করো তাদের হয়তো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে ধীর গতিতে পাসওয়ার্ডটা দিতে পারে। এই যে তুমি কি গতিতে ঠিক কিবোর্ড চাপছো সেটিকে আমরা কেস্ট্রোক বলছি, একটু অপরিচিত শব্দ। সুতরাং এই অপরিচিত শব্দ আমাদের মনে রাখতে হবে যে কেস্ট্রোকও কিন্তু একটি বিহেভিয়ারাল বায়োমেট্রিক্স। তাহলে এখানে 1 2 3 সবগুলো সঠিক উত্তর হবে। তারপরে আমরা নিচে চলে যাব। তোমরা খেয়াল করেছো যে এখানে সমুদ্রের পাড়ে তোমার মানে একেবারে তোমার বাড়িতে বসেই সমুদ্রের পাড়ের একটা দৃশ্য তাকে দেখানো হচ্ছে, নির্দিষ্ট কিছু জিনিস তাকে লাগিয়ে দেওয়া হয়েছে। তাহলে অনুভূতি সৃষ্টি করার জন্য আমরা যে কথা বলছি, তোমরা প্রযুক্তির কথা খেয়াল করবে যে অয়নের হাতে পানির অনুভূতি সৃষ্টি করেছে। যে প্রযুক্তি তার বৈশিষ্ট্য হলো বাস্তবে কল্পনা অনুভূতি দেয়, কল্পনায় বাস্তবের অনুভূতি দেয়, বা বডি স্যুট ব্যবহার করা হয়। বডি স্যুট তো অবশ্যই ব্যবহার করা হয়, তাহলে কল্পনায় কিন্তু সেটি বাস্তবের অনুভূতি দেয়, অর্থাৎ কল্পনার মাধ্যমে বাস্তবের যে অনুভূতি সেটা দেওয়া হয়। তাহলে বুঝতে পারছো 2 3 এখানে সঠিক উত্তর হবে। 39 নম্বরে আমরা চলে যাব। জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তির ধাপগুলো হলো পুনর্বিন্যাসিত ডিএনএ তৈরি, বাহক নির্বাচন, কাঙ্ক্ষিত ডিএনএ অপসারণ। না, কাঙ্ক্ষিত ডিএনএ পুনঃ সংযোজন করা হয়, এটি ঠিক অপসারণ করা হয়। অপসারণ করলে তো আর তুমি সেখানে নতুন বৈশিষ্ট্য আনতে পারবে না। সুতরাং প্রথম দুটো সঠিক উত্তর। এবং সবশেষে আমরা বলছি যে পজিশনাল নাম্বার সিস্টেমে কোন একটি সংখ্যার মান নির্ণয়ের জন্য আসলে 3টি জিনিসের প্রয়োজন হয়, অর্থাৎ প্রত্যেকটা অঙ্ক বা সংখ্যার নিজস্ব মান, সংখ্যা পদ্ধতির ভিত্তি যেমন বাইনারি বেস 2, অক্টালের বেস 8, হেক্সাডেসিমালের বেস 16 এবং ডেসিমালের বেস 10, এগুলো জানা থাকতে হয়। আর প্রত্যেকটা অঙ্কের স্থানীয় মান একক দশক শতক, সেগুলো জানা থাকতে হয়। তো আশা করছি তোমরা মোটামুটি আলোচনাগুলো শুনেছো। এখন তোমরা নিজেরা এই প্রশ্নগুলো ধরে ধরে চেষ্টা করবে, বা প্রশ্ন যেহেতু তোমাদের হাতে নেই সেই জন্য তোমরা ভিডিওটা পজ দিয়ে সেই প্রশ্নটির প্র্যাকটিস যেটুকু তোমাদের হাতে কলমে করা দরকার মনে করো
যেমন এখানে বিশেষ করে এই যে সরলীকরণের বিষয়টা বলেছি সেটা তোমরা নিজেরা করে দেখবে, ডিমর্গান দিয়ে ভেঙে ভেঙে তোমরা এই জায়গায় আসার চেষ্টা করবে। তারপর হচ্ছে এগুলো বই থেকে খুঁজে মার্ক করে রাখবে। তারপর এই জিনিসগুলো তোমরা আলাদা আলাদা বের করে, এরকম আরো প্রশ্ন দেওয়া আছে সেগুলো সম্পর্কে প্র্যাকটিস করবে। এই ক্যালকুলেশন গুলো তোমরা নিজেরা করে করে আমার উত্তরের সাথে মিলিয়ে নিবে। এই কাজগুলো প্রয়োজনে ভিডিও থামিয়ে থামিয়ে কিন্তু তোমরা করে সেইভাবে, বিশেষ করে এই যে গেটের যে প্রশ্নগুলো দিয়েছি 3টি প্রশ্ন, সেগুলো অবশ্যই তোমরা লিখে লিখে প্র্যাকটিস করবে। তো সবাই ভালো থাকো এবং চর্চার মধ্যে থাকো, তোমাদের পরীক্ষাগুলো ভালো হোক এবং আইসিডিতে তোমরা আরো ভালো করে প্রস্তুতি নাও, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আইসিটি প্রশ্নের সলিউশনের প্রথম একটি ভিডিও 20টি প্রশ্ন প্রথমে আমি দিয়েছি, তার পরবর্তীতে বাকি প্রশ্নগুলোর সলিউশনের আগে তোমাদের ফলাফল নিয়ে আমি একটু কথা বলতে চাই, কারণ তোমাদের কাউকে কাউকে একটু উদ্বিগ্ন দেখেছি আমি যে পরীক্ষা কেমন দিয়েছি, পাস করবো কিনা, 5 নম্বর কত, ইত্যাদি ইত্যাদি। তো এখানে তোমরা কিছু স্কোর দেখতে পাচ্ছ, অর্থাৎ তোমাদের ফলাফল হচ্ছে আইসিটি পরীক্ষার যে ফলাফল তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই ফলাফলটিতে তোমরা খেয়াল করবে উপর থেকে, আমি এখানে দেখছি 33, 29, লো স্কোর আমার কাছাকাছি যেটি আছে 12। এইভাবে আমি যদি একটু নিচের দিকে যাই তাহলে সেখানে তোমরা কত 15, 19, 16, উপরে 28 পর্যন্ত আছে নিচে। তো এইভাবে আমি তোমাদের আসলে ফলাফলটা একটু দেখাতে চাচ্ছি যে তোমাদের প্রাপ্ত নম্বরটি ঠিক কেমন হয়েছে। তার সাথে সাথে এটিও বলতে চাচ্ছি যে এই নম্বরটি থেকে স্বাভাবিক প্রক্রিয়া যদি আমরা পরীক্ষা নিতে পারি, আমি 10 মাইনাস করে হিসেব করব। এর কারণ হচ্ছে যে যখন এই পরীক্ষাটি তোমরা দিচ্ছ, আমরা এখানে ঠিক আসলে কোনো ক্যামেরা চালু রাখতে পারছি না যে একজন স্টুডেন্ট কিভাবে পরীক্ষা দিচ্ছে, সে কি কারো সহযোগিতা নিয়ে পরীক্ষা দিচ্ছে, অথবা সে পরীক্ষা দেওয়ার সময় আমরা যে একটু 5 মিনিট 10 মিনিট টাইম বাড়িয়ে দিচ্ছি, সেই সময়টি থেকে সে বই বা অন্য কোনো সোর্স থেকে সে সহযোগিতা নিচ্ছে। এই বিষয়গুলো সাধারণত আমরা যদি স্বাভাবিক অবস্থায় পরীক্ষা নিতে পারি তাহলে সেই সব জায়গাগুলোতে থাকবে না। তো যেহেতু এই পরীক্ষাটি আমরা বিশেষ পরিস্থিতিতে নিচ্ছি এবং স্টুডেন্টরা অংশগ্রহণ করবে, এটি বড় বিষয়, সেই জন্য আমরা বলছি যে যার যে স্কোর আসছে সেটি খুব একটা খারাপ নয়। কিন্তু যদি বাস্তবিকতার নিরিখে আমি দেখি যে এই যে সেম রুল, এখানে তোমরা খেয়াল করবা যে এরকম 3 জন 4 জন বা 7 জন 8 জন একই নম্বর পেয়েছে, এটি ভালো কিছু মিন করে না, এটি খারাপ কিছুকে মিন করে। যাই হোক, সেই কথা। তাহলে এখানে আমরা 13 পর্যন্ত দেখতে পাচ্ছি। আমি বোধহয় পার্সোনালি আমাকে কেউ কেউ লিখেছিল যে স্যার 5 নম্বর কত হবে। আমি পুরো বিষয়টি কমিটির উপর, যে স্যাররা দায়িত্বে আছেন ওনারাই নির্ধারণ করবেন যে এই 40 এর মধ্যে 5 নম্বর কত হবে। স্বাভাবিকভাবে 3 13 39, 13 5 নম্বর হতে পারে বা আরো কম বেশি হতে পারে, সেটি ঠিক যে স্যারদেরকে দায়িত্ব দেওয়া আছে স্যাররাই নির্ধারণ করবেন। কিন্তু আমি এখানে যে কথাগুলো বলতে চাই সেটি হচ্ছে যে 40 নম্বরের পরীক্ষা, সেখানে আমি এ পর্যন্ত যা দেখলাম তাতে বোধহয় 32 33 হচ্ছে হাইস্ট স্কোর এখন পর্যন্ত আমি যেরকম দেখেছি। তাহলে এরকম একটি ওপেন পরীক্ষা, সেখানে যদি 33 স্কোর হয় তাহলে এটি ভালো স্কোর নয়। এবং যারা এর মধ্যেই 9, 8 এরকম পেয়েছে তাদের জন্য তো পরিস্থিতিটি আরো খারাপ, তাদেরকে আরো আসলে প্রস্তুতি নিতে হবে। আমি জানি না যারা আজকে 8, 9 আমি দেখছি পেয়েছে, তারা কি আমরা যে অনলাইন ক্লাসগুলো চালু করেছি বেশ আগেই সেই সব ক্লাসগুলোতে তারা ছিল কিনা, তারা আগে থেকে সেই ক্লাসগুলো দেখছে কিনা, এই নিয়ে আমার কিছুটা সন্দেহ থেকেই যাবে। কারণ আমি আসলে ক্লাস দেখেছি, এরকম স্টুডেন্টের সংখ্যা অতটা দেখিনি। তারপরও আরেকটা নেগেটিভ বিষয় আমি দেখেছি, এখানে সেকেন্ড ইয়ার যারা তোমাদের ঠিক 1 বছর আগের যারা, তারা কিন্তু পরীক্ষা দিয়েছে প্রায় 800-র মতো, কিন্তু এখানে পরীক্ষা দিয়েছে 600-র মতো বা 650 বা এরকম সামথিং। তো সেই দিক থেকেও কিন্তু এটা পিছানো এই স্কোরটি। সব মিলিয়ে হচ্ছে আসলে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা তোমাদের যতক্ষণ না ফিজিক্যালি সামনে ক্লাসে যেতে পারবো ততক্ষণ পর্যন্ত আসলে আমরা তোমাদের অনেক কিছুই হয়তো বুঝতে পারবো না। অনেকে আবার তোমরা রেজাল্ট পাওনি সেই বিষয়ে বলেছো যে অনলাইন রেজাল্ট আমরা পাচ্ছি না। এই যে এরকম যদি হয়, যদি নিজের নাম লিখতে গিয়ে শুধু আর যে লিখে দেয় অথবা কিছু অংশ বাদ পড়ে যায়, মেইলেও যদি এরকম হয়,
তাহলে কিন্তু সেখানে তার ফলাফল যাবে না, কারণ মেইলের মাধ্যমে তো ফলাফলটি যাচ্ছে। সুতরাং মেইল অ্যাড্রেস কোনো কারণে টাইপ করতে গিয়ে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু তুমি ফলাফল পাবে না। এখানে আমরা কিছু লো স্কোর দেখতে পাচ্ছি। আমি আশা করছি যে তোমরা নিজেরা তোমাদের নিজেদের রেজাল্ট খেয়াল করছো এবং তোমরা কিন্তু যত্নবান হবে, অর্থাৎ যারা এই ক্লাসগুলো দেখোনি তোমরা বুঝতে পারছো যে আইসিটি নানা রকম জিনিসের কম্বিনেশনে একটি সাবজেক্ট, সেখানে থিওরি যেমন আছে, প্র্যাকটিক্যাল এবং হাতে কলমে শেখার কিছু বিষয় আছে। সেই জন্য তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে, স্যারদের ক্লাস দেখতে হবে, দেখে সেইভাবে তোমাদের কিন্তু প্রস্তুতি নিতে হবে, একটি ভালো পরীক্ষা দেওয়ার তোমাদের চেষ্টা করতে হবে, সামনের পরীক্ষাগুলো যেন আরো ভালো হয় সেই চেষ্টা করতে হবে। আমরা মাঝে মাঝেই খেয়াল করছি যে আমরা যেটিকে স্বাভাবিক পাস নম্বর খেয়াল করছি যে হয়তো 13 পাস নম্বর হতে পারে, কিন্তু তা থেকেও অনেক কম নম্বর মাঝে মাঝে দেখা যাচ্ছে। আমরা আশা করব যে স্টুডেন্টরা নিজেরা খুব দ্রুত নিজেদেরকে ডেভেলপ করবে, যে এরকম একটি ওপেন পরীক্ষা সেখানে যদি তারা ঠিক এই ধরনের স্কোর তাদের আসে, তাহলে আমরা বুঝতেই পারছি যে পরবর্তীতে তাদের জন্য আসলে একটি খারাপ পরিস্থিতিতে তারা পড়তে পারে, যদি না তারা সচেতন হয়, যদি না তারা এর মধ্যে ক্লাসগুলো দেখে নিজেদেরকে সেইভাবে তারা প্রস্তুত না করে নিজেরা বাসায় পড়াশোনা করে। একটি ছোট্ট বই, সেটি বারবার আমি ভিডিওতে তোমাদের দেখাচ্ছি এবং কোন জায়গায় কিভাবে পড়বা সেটি সম্পর্কে বলার চেষ্টা করছি। তোমরা মনে সাহস নিয়ে একটু গুছিয়ে যদি সেইভাবে শুরু করতে পারো তাহলে আমার মনে হয় আর কোনো সমস্যা থাকে না, সেইভাবে তোমরা চেষ্টা করবা। এই লাস্টের স্টুডেন্টটি দেখো, তার রোল নাম্বারের জায়গায় আমরা দেখছি এই যে এরা এরা হচ্ছে রোল নাম্বার লিখেছে। এটা কি ধরনের রোল নাম্বার হলো তোমরা খেয়াল করো। এই যে 4000 পর্যন্ত রোল নাম্বার ছিল, তারপরে এই যে দেখো ইসরাত থেকে শুরু করে বাকি যারা আছে তারা এখানে রোল নাম্বার লিখেছে। এটি কি কোনো রোল নাম্বার, এরকম রোল নাম্বার তোমাদের দেওয়া হয়েছে? তারপরে দেখো নামের জায়গায় সে ইমেল আইডি লিখেছে। ইমেল আইডি যদি নামের জায়গায় লিখে আর ইমেল আইডির জায়গায় যদি নাম লিখে তাহলে তো কখনোই রেজাল্ট যাবে না, যাওয়ার কথা নয়। তো সেই জন্য তোমরা রুলের জায়গায় রুল কিন্তু তোমাদের এক্স্যাক্টলি লিখতে হবে এবং ইমেল আইডির জায়গায় ইমেল আইডি লিখতে হবে। এইভাবে তোমরা কিন্তু এই জিনিসগুলো সংশোধন করবে, না হলে কিন্তু আসলে তোমরা রেজাল্ট পাবে না। আশা করি তোমরা রেজাল্ট নিজেরা দেখেছো এবং যারা দু একজন আমাকে লিখেছিলে যে রেজাল্ট দেওয়ার জন্য, আমি আশা করছি তোমরা এই ভিডিও থেকে তোমাদের রেজাল্ট পেয়ে গেছো এবং সেইভাবে তোমাদের স্কোর কি আসছে। আমি আবার বলছি যে ধরে নাও যে স্বাভাবিক পরীক্ষা হলে তোমরা 10 মাইনাস করে দিয়ে চিন্তা করো এখন কত পেয়েছো তখন কত পাবো। সুতরাং তোমাদের কোন কোন জায়গায় ঘাটতি আছে সেই জন্য তোমরা আবার পড়াশোনা শুরু করো এবং ভিডিওগুলো আমি পরীক্ষার আগেও কিন্তু তোমাদের একেবারে যেখান থেকে ক্লাসগুলো দেই ইউটিউব চ্যানেল, সেখানকার তোমাদের লিংক দিয়ে দিয়েছি, সেখান থেকে ক্লিক করে তোমরা তোমাদের প্রয়োজন মতো যা নাম্বার সিস্টেম দেখা দরকার, যা ডিজিটাল ডিভাইস দেখা দরকার, আশা করছি তোমরা সেইভাবে দ্বিতীয় অধ্যায় ডেটা কমিউনিকেশন দেখা দরকার অথবা গ্লোবাল ভিলেজের কোনো প্রযুক্তি সম্পর্কে আরো জানা দরকার, তোমরা সেইভাবে কিন্তু সেই ক্লাসগুলো দেখে নিতে হবে। দেখে নিয়ে তোমাদের নিজেদেরকে তৈরি করতে হবে যাতে করে পরের পরীক্ষায় তোমরা একটি আরো ভালো স্কোর তোমরা করতে